নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমরা এখন পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস মারিচের তৃতীয় খণ্ড। কে খুন করলো অরুণিমা বক্সীকে, সগরবাবু কিভাবে তা খুঁজে পায়। চলুন, গল্পের পরতে পরতে লুকিয়ে আছে যে রহস্য, আমরা গোয়েন্দার সঙ্গে সেই রহস্যে প্রবেশ করি। খুব ভালো থাকবেন সবাই। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের প্রতীক্ষায় রইলাম। নমস্কার। কেন? কে খুন করতে চাইছে আপনাকে? উদ্বিগ্ন নারী কণ্ঠটি থেকে রহস্য খসে পড়ল। একটু আর্তনাদের মধ্যে কণ্ঠস্বরটি এই কথা বলে উঠল। তা তো উনি বলেননি, তবে সাবধানে থাকতে বলেছেন। কি আশ্চর্য! আপনার ওপর কার রাগ থাকতে পারে? তা তো জানি না ম্যাডাম, তবে আপনাকে তো বলেছি আমি লোক ভালো নই। কারো হয়তো খাট আছে। প্লিজ একটু ডিটেলসে বলুন। ডিটেলস তো আমি জানি না ম্যাডাম, তবে পুলিশ সাহেব আজ আমার গ্যারেজে হানা দিয়েছিল। ঘটনার ক্রম দেখে বা কোনো সূত্রে উনি এইরকম এক সিদ্ধান্তে পৌঁছেছেন। তাহলে তাহলে আপনি কোথাও চলে যান, কাল সকালেই চলে যান। না ম্যাডাম, আমি ভীতু হলেও কাপুরুষ নই। নারীকণ্ঠ ছেঁচে উঠল। যাক, অত বীরত্ব দেখাতে হবে না। এই শহরে ভীষণ বিচ্ছিরিভাবে খুনটুন হয়, বুঝেছেন? দিনে দুপুরে। প্লিজ অকারণে বেশি সাহস দেখাবেন না। আপনি কি আমার জন্য উদ্বিগ্ন? যদি বলি হ্যাঁ, তাহলে তো বলতে হয় অচেনা একজন মানুষের জন্য আপনার অনেক সিম্প্যাথি আছে। দেখুন, এইসব সিরিয়াস সিচুয়েশনে না ইয়ার্কি একদম ভালো লাগে না। আপনি তো বলেছিলেন দিল্লিতে আপনার দাদা থাকে। হ্যাঁ, তার কাছে চলে যান না। তার কাছে গিয়ে তো অনন্তকাল থাকা যাবে না। কলকাতায় বুড়ো বাবা মা কাজ কারবার সব ফেলে চলে গেলে হবে না। আর দাদার সঙ্গে আমার তেমন কিছু ভাবও নেই। অন্য কোথাও অন্য কোথাও গিয়ে থাকার মতো টাকা কি আপনার নেই? খুব পারবেন। প্লিজ ম্যাডাম, গেলে তো হবে না, একদিন ফিরতেই হবে। আরে সে তো তখন পরে দেখা যাবে। আমার এখন অনেক টাকা, জানেন? কিসের টাকা? শুনেছি অরুণিমা বক্সী নাকি মারা যাওয়ার আগে তার বিষয় সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিয়ে গেছে। সত্যি? হ্যাঁ। এত টাকা নিয়ে কি করবে? কিছুই করব না ম্যাডাম, একটা পয়সাও ছোবো না। কেন? নেব কেন বলুন তো? কোন অধিকারে? সত্যিই নেবেন না? না, প্রশ্নই ওঠে না। শুনে বরং আমার প্রচন্ড রাগ হচ্ছিল। ও মা, কেন? এটা হয়তো ঘুষ, হয়তো করুণা, হয়তো ক্রয় মূল্য, কিন্তু কিছুতেই গ্রহণযোগ্য নয়। তাই? থ্যাংক ইউ। ও মা, থ্যাংক ইউ দিলেন কেন? হাঁপ ছেড়ে বাঁচলাম যে। তাই? কেন? সে আপনি বুঝবেন না। আপনি বেশ অদ্ভুত লোক তো ম্যাডাম। মোটেই অদ্ভুত নয়। মেয়েদের আপনি একটুও চেনেন না। মেয়েরা কি সব একরকম যে চিনবো? এক একজন তো এক এক রকম। কে যে কি চায় তা একদম বুঝতেই পারি না। তাই নারী চিন্তাই করি না, পারতপক্ষে। হাসছেন মনে হচ্ছে। হ্যাঁ। কেন হাসলেন? আপনার অসহায় অবস্থা দেখে। এত মেয়ের সাথে মেলামেশা করেও মেয়েদের চিনতে পারলেন না। ম্যাডাম, আপনি আমার প্রকৃত অবস্থাটা জানেন না। মেয়েদের আমি বরাবরই এড়িয়ে চলতাম, আজও চলি। সার্কাসে যখন কাজ করতাম তখনও দেখেছি কোনো না কোনো মেয়ে আমার উপর ইন্টারেস্ট নিচ্ছে। ঠেকানোর চেষ্টা করেও পারিনি, তবু মেলামেশা হয়ে গেল। ফিজিক্যাল রিলেশন, তার বেশি কিছু না। সেই থেকে শুরু হলো, আজও শরীর ছাড়া আর কোনো রিলেশন মেয়েদের সাথে আমার হয়নি। বলুন ম্যাডাম, তার জন্য কি আমি দায়ী? আমাকে ব্যবহার করা হয়েছে মাত্র, তার বেশি তো কিছু নয়। অরুণিমা বক্সী যে পাগলামো করলেন তারও কোনো গভীরতা নেই কিন্তু। বুঝেছি বুঝেছি, আপনি ভালো লোক, মেয়েরাই খারাপ। তা তো বলিনি।
বলেছি আই ইজিলি অ্যাট্রাক্ট দ্য ব্যাড পিপল। তাই বুঝি? আমি ব্যাড তো, তাই ব্যাডেদের আমাকে পছন্দ। আপনি খুব খারাপ, কিন্তু চিকিৎসার অতীত নন। বলছেন? হ্যাঁ। তাহলে আমার আশা আছে। খুব আছে, তবে একটা শর্তে। কি সেটা? আর কখনো মেয়েদের ওভাবে ব্যবহার করবেন না। ফিজিক্যালি তো? হুম। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন বলুন তো? আমি ব্যবহার করি না, ব্যবহৃত হই। দয়া করে আর ব্যবহৃত হবেন না। কথা দিন। কথা দেব? কেন? আপনি তো আমার কাছে একজন অজ্ঞাত পরিচয় মহিলা মাত্র। আপনাকে এত বড় একটা কথা আমি দেব কেন? তার মানে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানোটাই আপনার পছন্দ? তা নয়, কিন্তু আপনাকে কথা দেব কেন? যে মহিলা বিশ্বাস করে নিজের নামটাও আজ অব্দি আমায় বলতে পারেননি, তাকে কথা দেওয়ার কি দায়? হুম। পরিচয় দিয়ে লাভটা কি বলুন তো? আপনি তো মেয়েদের একটাই ব্যবহার জানেন, সেটা হলো শরীর। আপনি নিজেই বলেছেন মেয়েদের ব্যাপারে কৌতূহল নেই আপনার। তা ঠিক, তবে আপনার ব্যাপারে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। আমার ভাগ্য। আমি কিন্তু কথা বলতে জানি না। অনেক সময় উল্টোপাল্টা কথাও বলে ফেলি। কিছু মনে করবেন না। না না, মনে করার মতো কিছু বলেননি তো। তবে কথা দিলেন না বলে একটু দুঃখ পেলাম। আগে বলুন আপনি কে? জেনে কোনো লাভ হবে আপনার? আমার কি মনে হয় জানেন? কি? আপনি বোধহয় খুব অচেনা কেউ নন। বাহ! তাহলে তো ভালোই। মাথা খাটিয়ে বের করুন তো আমি কে? একটু সময় লাগবে। মাথাটা তো এখন নানা চিন্তায় এনগেজড। তাড়া নেই তো, ভাবুন ভাবুন। নিজে থেকে কিছুতেই বলবেন না তো? না, একটু কষ্ট করুন। বরাবর তো সব মেয়েদের অনায়াসেই পেয়ে গেছেন। ভুল বললেন। আমি কোনো মেয়েকে পাইনি। আমার চেহারাটা ভালো। দুর্ভাগ্য হলো মেয়েরা, অর্থাৎ যারা একটু ফিজিক্যাল, তারাই আমার শরীরটা চেয়েছে। ওটাকে পাওয়া বলে না। ওটাকেই তো সবাই পাওয়া বলে মনে করে। আমি মনে করি না। আপনি তাহলে কিভাবে পেতে চান? সেটা ঠিক বুঝতে পারি না। তবে ফিজিক্যাল পাওয়ার চেয়ে অনেক বেশি কিছু। টোটাল সারেন্ডার তো? সব পুরুষরাই মেয়েদের কাছে তাই চায়। দেখুন, ভালোবাসার মধ্যে সারেন্ডারও কিছুটা থাকে। আপনি আপনি আসলে কৃতদাসই চাইছেন। দোষ কি? আমিও যদি তার কৃতদাস হই। ছেলেরা কখনো কৃতদাস হতে পারে না। তারা নিতে জানে, দিতে জানে না। ছেলেদের সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়তো সুখকর নয়। ছেলেদের সম্পর্কে আমার অভিজ্ঞতাও বেশি নেই, কিন্তু পুরুষদের মোটামুটি বুঝতে পারি। কিচ্ছু বুঝতে পারেননি? আপনি তো আমাকে দেখেনও নি। কে বললো দেখিনি? কবে দেখলেন? কোথায় দেখলেন? তা বলবো কেন? বাজে কথা। আপনি মোটেই দেখেননি। বলুন তো, আমার বাঁ গালে যে আঁচিলটা আছে সেটা লালচে না খয়েরি? আপনার আপনার বাঁ গালে কোনো আঁচিল নেই। বলুন তো, আমার নাকটা থ্যাবড়া না চোখা? থেবড়া নয়, তবে একটু চাপা। মনে হয় কখনো নাকটা ভেঙে গেছিল। ঠিক বলেছেন তো। সার্কাসের চাকরি যখন করি তখন প্র্যাকটিসের সময় আমি ট্রাপিজ থেকে পড়ে গিয়েছিলাম। নিচে নেট ছিল, আমি নেটের ওপর পড়ে ছিটকে গেছিলাম। না, স্বীকার করতেই হচ্ছে আপনি আমাকে দেখেছেন। দেখেছি তো। ভাবিয়ে তুললেন, ম্যাডাম। কেন? ভাবনার কি হলো? এই যে ওয়ান ওয়ে গ্লাস, আপনি দেখেছেন, আমি দেখিনি। কোনোদিন দেখা হতেও তো পারে। হ্যালো, শবর দাশগুপ্ত। আমি জনি স্যার। হ্যাঁ, জনি, বলো। আপনি যেরকম বলেছিলেন সেই রকমই করেছি। আনসারিং মেশিন চালু রেখেছিলাম। একটা ভয়েস রেকর্ডও করা আছে। কিন্তু ভদ্রমহিলা আমাকে মোবাইলে ফোন করেননি স্যার।
কি রেকর্ড করতে পেরেছো? শুধু একটা কথা, জনি আছে? তারপর সাইলেন্স। নাম্বারটা দাও আর টাইমটা। জনি নম্বরটা দিল এবং আধ ঘন্টার মধ্যে সবর হানা দিল বালিগঞ্জের একটা এসটিডি বুথে। আমি পুলিশের লোক। কাল রাত 8টার পর 8:30টার মধ্যে এই বুথ থেকে এক ভদ্রমহিলা কাউকে ফোন করেছিলেন, খুব কম সময়ের জন্য। সেই ভদ্রমহিলাকে কি মনে আছে আপনার? বুথের ছোকরাটা ঘাবড়ানো মুখে বলে, না স্যার, মনে পড়ছে না। ভয় পেও না, ঠান্ডা মাথায় ভাবো, খবরটা জরুরি। একটু ভেবেই ছেলেটি বলে, হ্যাঁ হ্যাঁ স্যার। তাকে চেনো? এ পাড়ারই মানুষ, তবে নাম ঠিকানা ঠিক জানি না স্যার। তোমার বুথ থেকে কি প্রায়ই ফোন করেন? খুব কম। চেহারাটা কেমন বলতে পারো? লম্বা চওড়া চেহারা স্যার, খুব ফর্সা। কোন দিক দিয়ে এসেছিল? ওই পাশের গলিটা দিয়ে স্যার। ফোন করে আবার গলিতে ঢুকে গেলেন। উনি ছাড়া আর কোনো মেয়ে এসেছিল? না স্যার, এখন চারদিকে না অনেক বুথ খুলে গেছে, কাস্টমার প্রায় নেই। ঠিক আছে। আরো 40 মিনিট ধরে গলির বিভিন্ন দোকান আর বাড়িতে হানা দিল সবর। শেষে সোমা রায়ের নামটা জানা গেল। ঠিকানা, কলিং বেল টিপতেই একজন বাচ্চা মেয়ে এসে দরজা খুলে দিয়ে বলল, কি চাই? সোমা রায় আছে? এখন তো দেখা হবে না। কেন? বাথরুমে আছেন। সবর দরজাটা ঠেলে ভেতরে ঢুকে বলল, ওকে বলো পুলিশের লোক এসেছে, জরুরি দরকার। মেয়েটি ভয় পেয়ে ছুটে গেল ভেতরে। সবর চারদিকে চেয়ে দেখল, বেশ সাজানো গোছানো রুচিশীল বৈঠকখানা। পয়সাওয়ালা মহিলা বলেই মনে হচ্ছে। একটু অপেক্ষা করতে হলো। তারপর মুখে এক রাশ বিরক্তি আর থমথমে রাগ নিয়ে ফর্সা, লম্বা, স্বাস্থ্যবতী এবং বেশ সুন্দরী ভদ্রমহিলা ঘরে ঢুকে বেশ উঁচু গলায় বললেন, কে বলুন তো আপনি? কি চাই? কয়েকটা কথা জানতে চাই। কি দরকার? শুনলাম আপনি নাকি পুলিশের লোক। পুলিশের কি দরকার আমাকে? ঠান্ডা হয়ে বসুন ম্যাডাম, অত উত্তেজিত হবেন না। আমি তো আপনাকে অপমান করিনি। আমার সময় নেই, আমি এখন বেরোবো। সেক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে জেরা করতে হবে। সেটা কি সুবিধাজনক হবে বলে আপনার মনে হয়? দাঁতে ঠোঁটটা চেপে কিছুক্ষণ রাগটাকে সামলে নিয়ে সোমা বললেন, কিন্তু আমার অপরাধটা কি? আপনার টেলিফোন আছে? আছে। কেন? ফোনটা কি ডেড? না। তাহলে কাল রাতে আপনি জনিকে ফোন করার জন্য কষ্ট করে টেলিফোন বুথে গিয়েছিলেন কেন? পলকে ফ্যাকাশে হয়ে গেল সোমার মুখ। কে বলল আমি বুথে গিয়েছিলাম? বুথের ছেলেটি আপনাকে দেখলেই চিনতে পারবে। বাজে কথা। জনির সঙ্গে আপনার কিসের দরকার? জনি নামে আমি কাউকে চিনি না। সুব্রত বক্সী নামে কাউকে চেনেন? নাকি তাও চেনেন না? এসব কি হচ্ছে বলুন তো? রঙ্গতামাশা নাকি? না, বরং খুব সিরিয়াস ব্যাপার। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। ঠিক আছে ম্যাডাম, আমি থানায় জানিয়ে দিচ্ছি যাতে তারা আপনাকে হাতকড়া পরিয়ে প্রকাশ্যে টেনে নিয়ে যায়। থানায় কাঠের বেঞ্চে বসে কথা বলতে আপনার সুবিধা হবে। সোমার মুখে আচমকা রক্তচ্ছ্বাস দেখা গেল। সিটিয়ে গিয়ে বলল, কেন? কেন এসব বলছেন? স্পিল দ্য বিন ম্যাডাম। সুব্রত বক্সীকে চেনেন? সোমা দাঁতে ঠোঁট কামড়ালো। তারপর হঠাৎ দু হাতে মুখ চেপে কাঁপতে লাগলো। হ্যাঁ, হ্যাঁ, আমি কিছু জানি না। আমি কিছু জানি না। আপনার পাসপোর্টটা নিয়ে আসুন। সোমার অনেকক্ষণ লাগলো সামলাতে। তারপর গিয়ে পাসপোর্টটা নিয়ে এলো। বছরে আপনি কবার আমেরিকা যান? বিজনেস পারপাসে ঘন ঘন যেতে হয়। বুঝলাম। সুব্রতর সাথে আমার একটা জয়েন্ট বিজনেস আছে। হ্যান্ডিক্রাফটস? হ্যাঁ, শাড়ির বিজনেস। অরুণিমা বক্সী কি আপনাকে চিনতেন? হ্যাঁ, চিনতেন।
কিরকম রিলেশন ছিল? ভালোই তো ছিল। তাহলে তাকে মারতে হলো কেন? মা চুপ করে রইল। ডিভোর্স করলে অরুণিমার সম্পত্তি সুব্রতর হাতছাড়া হতো বলে? আমাকে ওসব জিজ্ঞাসা করবেন না, প্লিজ। আপনি একজন অ্যাক্সেসরি টু মার্ডার। একটা নয়, দুটো মার্ডার। মিহিরকে খুন করার জন্য আপনি জনিকে ফের ফোন করেছিলেন। অ্যানসারিং মেশিনে ওর মোবাইলে ফোন করতে বলায় আপনি ভয় পেয়ে ফোনটা কেটে দেন, কারণ মোবাইলে কলারের নাম্বারটা উঠে যায়, তাই তো? প্লিজ, প্লিজ। কি লাভ হলো বলুন তো? অরুণিমা তার সব সম্পত্তি মিহিরের নামে ট্রান্সফার করে দিয়ে গেছে। আমি কিছু জানি না, আমায় ছেড়ে দিন প্লিজ। সুব্রত আর আপনি দুজনেই জেল খাটবেন। যদি ফাঁসি নাও হয়, কি লাভ হবে বলুন? সুব্রত বাবুর পাসপোর্টও এতক্ষণে পুলিশ বাজেয়াপ্ত করেছে। আমি আপনারটা করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মিহির বাবু, কেমন আছেন? ওহ, সবর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ মশাই। ফাঁসির দড়ি থেকে যে আমি বেঁচে যাব ভাবতেই পারিনি। আপনি এসে না পড়লে কপালে কষ্ট ছিল। তা ছিল। সুব্রত বাবু স্টেটমেন্ট দিয়েছেন। ওর কি ফাঁসি হবে সবর বাবু? বোধ হয় না। 14 বছরের মেয়াদ হতে পারে। প্যারোল ট্যারোল বাদ দিয়ে বড় জোর 10 বছর ঘানি টানবেন। তবে আমেরিকার সিটিজেন বলে কিছু কনসিডারেশন হতে পারে। সব আইন কানুন আমি জানি না মশাই। আপনি কি সত্যি অরুণিমা বক্সির বিষয় সম্পত্তি কিছু নেবেন না? পাগল নাকি? ওসব আমি ছোবই না। তাহলে সম্পত্তির গতি কি হবে? যা খুশি হোক সবরবাবু। আপনি অদ্ভুত লোক কিন্তু। না সবরবাবু, আমি ভীতু লোক। অনার্জিত সম্পদকে খুব ভয় পাই। আচ্ছা, গুড বাই। ভালো থাকুন। ধন্যবাদ। আমি বলছি, সব খবর পেয়েছেন? খবরের কাগজে দেখেছি তো। আপনার কি সন্দেহ ছিল কোনটা আমি করেও থাকতে পারি? না, কখনোই নয়। সন্দেহ থাকলে কি এত কথা বলি? আমি লম্পট বলে প্রতীয়মান হলেও তাও নই কিন্তু। আপনি ভীষণ খারাপ। কি করে আপনার কাছে ভালো লোক হওয়া যায় বলবেন? শুধু আমার কাছে কেন? সকলের কাছে নয় কেন? আপাতত আমার একজনকে নিয়েই মাথা ব্যথা। তো পাগল হওয়ার কি আছে? আসছেন? আপনি যে আমাকে ভীষণ জ্বালাচ্ছেন। ও, তাহলে আর ফোন করবো না। কেন? তাই তো বললেন। তাই বললাম বুঝি। এই বুদ্ধি। আপনাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম। ঝগড়া করার জন্য গলা জোর করছে না? আপনিও তো চোখ রুটে। এক বুঝতে আরেক বোঝেন। বেশ, তাহলে কথা না বললেই হয়। না না, বরং ঝগড়া চলুক। ঝগড়া হবে? ও মা, কেন? এরকম ঝগড়া বেশ ভালো বুঝলেন, মন ভালো হয়ে যায়। তাহলে তো সারা জীবন ঝগড়াই করতে হবে আপনার সাথে। রাজি। হাসছেন কেন? একটা পাগলের পাল্লায় পড়েছি বলে? আমিও তো একটা পাগলির পাল্লায় পড়েছি। পাগলিকে এখন আমার ভীষণ দরকার। কেন? বোঝেন না? না বুঝে থাকলে আর বুঝে কাজ নেই। আমি পাগলির কাছে বসে এই জীবনটা বুঝে নিতে চাই, বুঝলেন? আপনার পাঠশালায় আমায় একটু ভর্তি নেবেন? ভেবে দেখি। না ভাবলে সব গুলিয়ে যাবে। নিন না ভর্তি করে। নেবেন? একটা দীর্ঘশ্বাস শোনা গেল। তারপর মেয়েটি বলল, না নিয়ে উপায় কি?